আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ৭ম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নাম্বার ৩ অনুসন্ধানী পাঠের পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো আমরা মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করব। মৌলিক পদার্থ আসলে কি? মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাদেরকে আমরা মৌলিক পদার্থ বলি। যেমন হতে পারে সেটা লোহা, হতে পারে তামা, হতে পারে অক্সিজেন, হতে পারে হাইড্রোজেন। ঠিক আছে, এগুলা সব হচ্ছে মৌলিক পদার্থ। কেন? কারণ হচ্ছে এদেরকে যদি আমরা ভাঙি তাহলে এইগুলা ছাড়া আমরা অন্য কিছুই আর পাবো না। তাহলে মৌলিক পদার্থ আশা করি বুঝতে পেরেছো। এবার আসো যৌগিক পদার্থ কাকে বলে। যৌগিক পদার্থ হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যে পদার্থগুলো তৈরি হয় তাদেরকে আমরা সাধারণত যৌগিক পদার্থ বলে থাকি। আবার বলছি, এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যে সকল পদার্থ তৈরি হয় তাদেরকে আমরা বলি হচ্ছে যৌগিক পদার্থ। যেমন একদম সবচেয়ে কমন যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আমাদের খাবার লবণ। খাবার লবণকে আমরা বলি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণকে আমরা কি বলি? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটার সংকেত হচ্ছে NaCl। তাহলে এখানে দেখো, সোডিয়াম একটা মৌলিক পদার্থ, ক্লোরিন একটা মৌলিক পদার্থ। তার মানে কি দুইটা মৌলিক পদার্থের সমন্বয়ে এটা তৈরি হয়েছে। সেজন্য আমরা বলছি যে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগিক পদার্থ। সেম ভাবে যে পানি অর্থাৎ H2O, এটাও কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি হয়েছে। যেমন কার্বন ডাইঅক্সাইড CO2, এটাও কিন্তু কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি হয়েছে। তার মানে এগুলো সব হচ্ছে আমাদের যৌগিক পদার্থের উদাহরণ। এছাড়াও তোমাদের এখানে মরিচার কথা বলা হয়েছে। মরিচার যে বিষয়টা, এটা কিন্তু আমরা ভালো করে পড়বো, কারণ এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে গাঢ় ধূসর রঙের লোহার উপর দিয়ে তৈরি হয়। মরিচা হচ্ছে লাল বা বাদামি রঙের হয়ে থাকে। আসলে জলীয় বাষ্পের সাথে এটা কি করে বিক্রিয়া করে সাধারণত এই মরিচাটা তৈরি হয়। মরিচার রাসায়নিক যে নামটা ওটা হচ্ছে ফেরিক অক্সাইড। ঠিক আছে, এই লাইনটুকু তোমরা খুব ভালো করে পড়ে নিবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আসলে আমরা শিখি আসলে মৌল কি। মৌল হচ্ছে শুধু এক ধরনের পরমাণু যখন থাকবে তখন আমরা, অর্থাৎ মৌলিক পদার্থ আর মৌল একই ধরনের পরমাণু যখন থাকবে এর মৌল। আর যৌগ হবে যদি একটি যৌগে বা দুই বা ততোধিক পরমাণু থাকে, তখন আমরা এটাকে বলি যৌগ। যেমন এই যে এগুলা সব যৌগ, আর এগুলো হবে হচ্ছে মৌল। ঠিক আছে, আর মিশ্রণ কোনটা? যেখানে কিনা সবকিছুরই মিশ্রণ থাকতে পারে। হইতে পারে এখানে মৌল আছে, যৌগ আছে, এভাবে একাধিক একসাথে হইতে পারে, শুধু যৌগ আছে, মৌলের সাথে যৌগ আছে, এরকম যখন হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে মিশ্রণ। ঠিক আছে, তাহলে মিশ্রণের প্রকারভেদ যদি বলি, বিভিন্ন মৌলের মিশ্রণ থাকতে পারে, যেমন অক্সিজেন হিলিয়ামের মিশ্রণ। বিভিন্ন মৌল ও যৌগের মিশ্রণ থাকতে পারে, যেমন বাতাসের মধ্যে আমরা জানি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ধুলাবালি, আরো আদার্স অন্যান্য গ্যাসও থাকতে পারে। এছাড়া বলা হয়েছে বিভিন্ন যৌগের মিশ্রণ, যেমন পানি আর লবণের মিশ্রণ। পানি নিজেও একটা যৌগ, লবণ নিজে একটা যৌগ, আবার দুটোকে যখন মিশাই তখন কিন্তু এটা একটা যৌগের মিশ্রণ তৈরি হয়। তাহলে এই হচ্ছে আমাদের মিশ্রণজনিত কথাবার্তা। তোমরা পৃষ্ঠা নাম্বার 27-এ গেলে কিন্তু এটার সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাবে। এখন যেটা সবচেয়ে বেশি আসলে আমি ক্লাসটা যে জন্য আসছি তোমাদের সাথে, এটা হচ্ছে পরমাণু, প্রতীক, অণু ও সংকেত। এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাই। আমরা কিন্তু জানি আমাদের পরমাণুর সংখ্যা হচ্ছে 118টি। এই যে পরমাণু 118টি, আমরা কিন্তু সুন্দর সুন্দর নামে তাদেরকে বলি, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। এক একটার কিন্তু একক নাম। এই নামগুলা লিখতে কিন্তু আমাদের প্রচুর সময় চলে যায়। ঠিক আছে, এই যে মৌলিক পদার্থকে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সংকেত দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যেই মৌলিক পদার্থকে যেই বর্ণের মাধ্যমে আমরা সংক্ষেপে প্রকাশ করি সেটাই আমরা বলছি হচ্ছে প্রতীক। ঠিক আছে, অর্থাৎ পরমাণুর যে সংক্ষিপ্ত রূপ ওটাই হচ্ছে প্রতীক। তাহলে আমাদের প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা প্রতীক থাকবে। সাধারণত আমরা প্রতীক যখন লিখি, তোমরা এখানে দেখো, যদি আমরা এটা মানে কিন্তু Na মানে কিন্তু সোডিয়াম ছিল, তাহলে এটা হচ্ছে সোডিয়ামের প্রতীক। আলাদা করে যদি বলি, তাহলে এখানে যখন দুইটা বর্ণের ব্যবহার হয়েছে, আমরা N কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েছি আর A কিন্তু স্মল লেটার দিয়েছি। আবার ক্লোরিন Cl, ঠিক আছে, এখানেও কিন্তু দুটি বর্ণের ব্যবহার হয়েছে, যেখানে আমরা C ক্যাপিটাল লেটার দিয়েছি, L কিন্তু স্মল লেটার দিয়েছি। যেখানে যেই মৌলের প্রতীকটা দুইটা লেটার ইউজ করি সেটার প্রথম অক্ষর বড় হাতের দিয়ে, দেন পরেরটা ছোট হাতের দিয়ে, আর যেটা একটা অক্ষর দিয়ে পুরাটাই বড় হাতের হয়। যেমন ধরো হাইড্রোজেনকে কিন্তু আমরা ক্যাপিটাল H দিয়ে প্রকাশ করি। যেমন অক্সিজেন ক্যাপিটাল O দিয়ে প্রকাশ করি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে হচ্ছে যে
আমাদের প্রত্যেকটা মৌলের কিন্তু আলাদা আলাদা প্রতীক থাকবে। যদি আলাদা প্রতীক না থাকে তাহলে তো আমরা একটার সাথে আরেকটা কি গোলায় ফেলবো। সেজন্য সবসময় মনে রাখবে যে প্রত্যেকটা স্পেসিফিক মৌলের জন্য আলাদা আলাদা প্রতীক দেওয়া হয়েছে। এবার আসো আমরা এই যে প্রতীকগুলা বা এই নামগুলা যে ওই প্রতীকের যে ছোট ছোট যে যেমন Na নামে বলছি সোডিয়াম, কিন্তু দেখো এখানে Na কোত্থেকে চলে আসলো, এটা আসলে ন্যাট্রিয়াম থেকে আসছে, যেটা আমাদের ল্যাটিন একটা ভাষা থেকে এই সোডিয়াম এর নামকরণটা করা হয়েছে। ইংরেজি অথবা ল্যাটিন যে ভাষা ওইখান থেকেই আমরা মূলত এই প্রতীকের নামগুলা নিয়ে থাকি। এখন আসো অণু এবং সংকেত, এই জিনিসটা আসলে কি। প্রথমে আমরা শিখবো আসলে অণু কিভাবে তৈরি হয়। আমরা কিন্তু জানি 2 বা ততোধিক পরমাণুর সমন্বয়ে অণু তৈরি হয়, তার মানে একাধিক পরমাণুর সমন্বয়ে অণু তৈরি হয়। আর অণুকে যে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করি সেটাই হচ্ছে সংকেত। পরমাণুর সংক্ষিপ্ত রূপ যেমন প্রতীক, আর একাধিক পরমাণু মিলে তৈরি হয় অণু, আর অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। তাহলে অণু কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে তোমার মৌলিক অণু, অণুর আবার 2টা টাইপ আছে, একটা হচ্ছে মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। ঠিক আছে, যেমন মৌলিক অণু কারা, যেমন H2, O2, N2। তুমি দেখো এগুলা হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা, তার মানে কি এই ধর এরা কিন্তু এখানে H2 মানে এখানে হাইড্রোজেনের পরমাণু আছে 2টা, O2 মানে অক্সিজেনের পরমাণু আছে 2টা। তাহলে একের অধিক পরমাণু হইলে এটা কি হয়ে যাবে, অণু হয়ে যাবে। তার মানে এটা হাইড্রোজেনের অণু, এটা অক্সিজেনের অণু, এটা নাইট্রোজেনের অণু। আর এই অণুগুলাকে ভাঙলে কিন্তু আমরা হাইড্রোজেন এর অণু ভাঙলে হাইড্রোজেন ছাড়া কিছুই পাবো না, আবার অক্সিজেনের অণু ভাঙলে অক্সিজেন ছাড়া কিছুই পাবো না, নাইট্রোজেনের অণু ভাঙলে নাইট্রোজেন ছাড়া কিছুই পাবো না। সেই জন্য এদেরকে আমরা বলছি মৌলিক অণু। ঠিক আছে, আর যৌগিক অণু কারা, যেমন ধরো এই যে পানি, যেমন ধরো এই যে একটু আগে আমরা পড়লাম হচ্ছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, যেমন হতে পারে তোমার সোডিয়াম কার্বনেট Na2CO3। এরকম দেখো এখানে দেখো হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, হাইড্রোজেন পাবো, ক্লোরিন পাবো, সোডিয়াম পাবো, কার্বন পাবো, অক্সিজেন পাবো। তার মানে কি একের অধিক আমরা ছোট ছোট পরমাণু পাবো যাদের একটার সাথে আরেকটা কিন্তু মিল নেই। তার মানে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙি হাইড্রোজেন পাবো, ক্লোরিন পাবো। এই জন্য এই ধরনের যে অণুগুলো আছে তাদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে যৌগিক অণু। আর এই যে অণুগুলাকে সংক্ষিপ্ত যে চেহারা দিয়ে প্রকাশ করেছি এগুলাই হচ্ছে আমাদের সংকেত। দেখো কত বড় নাম বলছি, সোডিয়াম কার্বনেট, কিন্তু কি ছোট্ট একটা একদম যেটা লিখলাম যে এই যে বর্ণের মাধ্যমে প্রকাশ করেছি এগুলাকে আমরা বলছি হচ্ছে সংকেত। তাহলে এখানে তোমাদের বইয়ে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া আছে। টেবিল হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 28-এ খুব সুন্দর করে টেবিলটা দেওয়া আছে, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনগুলো ইংরেজি নাম থেকে আসছে, কোনগুলো ল্যাটিন নাম থেকে আসছে, যেমন লোহা ফেরাম, তামা হচ্ছে কাপরাম, এরকম করে তোমরা সবগুলা নাম পড়ে নিবে। ঠিক আছে, আর এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এর অণুর গঠনটা কিরকম সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমি সিম্পলি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। কার্বন ডাইঅক্সাইড দেখো CO2 এভাবে লেখা হয়েছে, এটা মানে হচ্ছে কার্বনের দেখো এখানে কিছুই নাই, তাই না, তার মানে এখানে কার্বন একটা আছে তার সাথে 2টা অক্সিজেন আছে, তাহলে এই যে কার্বন একটা তার সাথে কি অক্সিজেন 2টা। এইভাবে আমরা সাধারণত কার্বনের ডাইঅক্সাইডের সংকেতটা লিখে থাকি। আর এই এখন এটা এখানে কেন 2টা দাগ দিলাম সেটা আসলে তোমরা পরবর্তী ক্লাসে বুঝতে পারবে। নেক্সট ক্লাসে অর্থাৎ তোমরা যখন 8-এ 9-এ উঠবে তখন এগুলো নিয়ে ডিটেলস পড়বে। আপাতত এতটুকুই মাথায় রাখো। আর কার্বন ডাইঅক্সাইডের বিভিন্ন কাজ এখানে বর্ণনা করা হয়েছে, সেগুলো আমরা পড়ে নিব। এছাড়াও তোমার এখানে সোডা, চিনি, হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ বিভিন্ন যৌগের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, এটা তোমরা একবার রিডিং পড়ে নিলেই পেরে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের সার্বিক আলোচনা অধ্যায় 3 হতে, অর্থাৎ পদার্থের গঠন হতে। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো সবাই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।